ট্রাম্পের সাথে আলোচনা করে গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত 2 শতাধিক। ডক্টর ইউনূসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ রূপান্তরে বাংলাদেশ, বললেন জাতিসংঘের মুখপাত্র। ঈদ উপলক্ষে লক্কর ছক্কর বাসে চলছে রঙের প্রলেপ, ঈদ যাত্রা নিয়ে আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21shE চ্যানেলে। যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থার মধ্যেই গাজায় ফের ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এ পর্যন্ত নিহত হয়েছে 200-রও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে কয়েকশো। এদিকে হামলা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েল পরামর্শ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। আবারও মৃত্যুর মিছিল গাজায়, চারিদিকে শুধু আর্তনাদ আর আহাজারি। মঙ্গলবার ভোরে আলো ফোটার আগ মুহূর্তে হঠাৎ করেই গাজাবাসীর ওপর শুরু হয় একের পর এক বিমান হামলা। গাজা সিটি, মধ্যাঞ্চলে দের আল বালাহ, খান ইউনুস ও রাফা শহর সহ একাধিক স্থানে ইসরায়েলি বাহিনী অন্তত 35টি বিমান হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে এই হামলা শুরু করেছে তারা। হামাসের চিহ্নিত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি তাদের। বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা পরিকল্পনা আরও আগেই করা হয়, যাতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার সদস্যরা। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি চুক্তি না মানার জন্য ফের হামলা শুরু করেছে তারা। আরও সামরিক শক্তি প্রয়োগের হুমকি দেন তিনি। ইসরায়েলের এ হামলায় সম্মতি রয়েছে যুক্তরাষ্ট্রের। গণমাধ্যমকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস এখনো পাল্টা হামলা চালাবে কিনা তা জানায়নি। গেল 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিলেও তাতে রাজি নয় হামাস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলমান সংস্কার ও রূপান্তরের পথে শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও ঐক্য প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের 4 দিনের সফর নিয়ে জেনেভায় সংবাদ সম্মেলনে এমনটাই জানান উপমুখপাত্র ফারহান হক। বলেন, নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। মহাসচিব আশা করেন, আগামীতে গণতন্ত্র, ন্যায় বিচার ও সমৃদ্ধির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। ব্রিফিংয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বলেন, চলতি বছর বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মাত্র 40% খাদ্য সহায়তা রয়েছে, যা ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করছে। এ অবস্থায় তহবিল বাড়ানোর উপর আবারও জোর দেন সংস্থাটি। Under the leadership of Chief Advisor Muhammad Yunus, he recognizes the people's hopes for a future of greater democracy, justice, and prosperity. Bless you. He said that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust, and healing. বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ট যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, তুলসী গেবার্ট বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলছে,
বাংলাদেশে ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। এছাড়া চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইতোমধ্যে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে শ্রম খাত সহ অন্যান্য সকল খাত সংস্কারে সকলের অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও টেকসই সংস্কারের জাতীয় ঐক্যমত গড়ে তোলা হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের শ্রম খাত সংস্কার নিয়ে দেওয়া ভাষণে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগের প্রেক্ষিতে শ্রম খাতের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন তিনি। অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের উপনেতা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন। কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে ঘিরে লক্কর ছক্কর ও পুরনো বাসগুলোতে দেওয়া হচ্ছে রঙের প্রলেপ, চলছে টুকটাক মেরামতের কাজও। তবে নতুন দেখালেও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিয়ে আশঙ্কা যাত্রীদের। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে রং লাগিয়ে ঈদযাত্রায় ফিটনেসবিহীন শত শত বাস রাস্তায় নামানোর প্রস্তুতি চলছে খুলনার ওয়ার্কশপগুলোতে। লক্কর ঝক্কর এসব বাসের রং করতে ব্যস্ত শ্রমিকরা। জোড়াতালি দিয়ে দেয়া হচ্ছে নতুন অবয়ব। রিকন্ডিশন গাড়িটা যে আমরা কাজ করতেছি, এতে দেশ অনেক পরিশ্রম। এই জায়গায় জায়গায় পুটিনের জায়গায় টাচ আপ করে দেবো, এটা হলো ৪৫,০০০ টাকা, মানে রং মিলাই দেবো টাচ আপ করে। খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫২টি রুটে চলাচল করে অন্তত ২,০০০ বাস। ঈদে এই সংখ্যা আরও বাড়ে। রং করে এসব বাস সড়কে নামানো হবে ২৭ রোজার পর। পুরনো বাসগুলোকে রং দিয়ে চকচকা করা হলেও ঈদ যাত্রা নিয়ে আশঙ্কা যাত্রীদের। খুব ভয় লাগে যে আসলে যে সেখানে কখন না জানি যে দুর্ঘটনা ঘটে, কখন না জানি দেখে আমাদের প্রাণ চলে যায়। কর্তৃপক্ষ বলছে ফিটনেস ছাড়া বাস সড়কে নামালে নেওয়া হবে ব্যবস্থা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে আবার এটাও করছি আমরা যে কি বলে যে ড্রাইভার এবং হেল্পাররা যাতে সচেতন হয়, সেজন্য ড্রাইভারদের যে প্রশিক্ষণ কর্মশালা সেখানেও তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে তারা যেন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল না করে। বিআরটিএর তথ্য বলছে খুলনা অঞ্চলের অন্তত ৬০% যাত্রী পরিবহনের কাগজ ত্রুটিপূর্ণ আর ৪০% ফিটনেসবিহীন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রাষ্ট্রপতির ক্ষমতা বলে এখন পর্যন্ত কতজন ক্ষমা পেয়েছেন তার নেই কোনো সুনির্দিষ্ট তালিকা, নেই কোনো নীতিমালা। যদিও এসব বিষয় স্পষ্টীকরণে এরই মধ্যে রিট হয়েছে উচ্চ আদালতে। আইন বিশেষজ্ঞরা বলছেন দণ্ড মওকুফ করার প্রক্রিয়াটি উন্মুক্ত ও নীতিমালার মধ্য দিয়েই হওয়া উচিত। একই সঙ্গে ভিকটিম পরিবারকে জানতে হবে দণ্ডিত ব্যক্তি মুক্তি পেতে যাচ্ছেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ফ্রিডম পার্টির নেতা মুস্তফা হত্যা মামলায় ২০০৪ সালে জোসেফকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার জজ আদালত। হাইকোর্ট ওই রায় বহাল রাখলেও আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে দেশ ছাড়েন জোসেফ। ২০১০ সালে অ্যাডভোকেট নুরুল ইসলামের হত্যাকারী লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা তাহেরের ছেলেকে ক্ষমা করেন তৎকালীন রাষ্ট্রপতি। সাব্বির আহমেদ গামা কিলিং কেস, এখানে একসাথে ২০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিয়েছেন। এই যে টপ টেরর জোসেফ, ক্রিমিনালদের লিস্টে টপ টেরর থাকা একটা আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। পুরান ঢাকার ২ ব্যবসায়ী হত্যা মামলার ফাঁসির রায় হয় আবুল কাশেম মানিকের। একই মামলায় আরও ২৮ জনকে ফাঁসি দেয়া হয়। তবে ১৯৮৭ সালে তখনকার রাষ্ট্রপতি শুধু মানিককে ক্ষমা করেন। ২০০৫ সালে বিএনপির তৎকালীন সুইডেন শাখার সভাপতি মহিউদ্দিন জিন্টুকে ক্ষমা করেন রাষ্ট্রপতি। একটি জোড়া খুনের মামলায় তার ফাঁসির রায় হয়েছিল। জিন্টু ক্ষমা পাবার আগে ওই মামলারই অপর এক আসামির ফাঁসি কার্যকর হয়। অনেক দেশেই বোর্ড আছে, তারা সুপারিশ করে, সেখানে একটা অ্যাপ্লিকেশন প্রসেস থাকে, যাকে ক্ষমা করবে, কেন ক্ষমা করবে, সেগুলো পাবলিক ইন্টারেস্টে হতে হয়। গত ৩০ বছরে এমন অনেকেই ক্ষমা পেয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমেও। তবে প্রকৃত অর্থেই কতজন রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন তার হিসেব নেই। অবশ্য এরই মধ্যে এ নিয়ে রিটও হয়েছে উচ্চ আদালতে। এই রিপোর্ট আসলেই রিভিল্ড হবে আসলে কার কোন বিবেচনায় এটা করা হয়েছে, মানুষ জানতে পারবে এবং একটা সামাজিক প্রেশার তৈরি হবে। এবং আমরা বলছি ক্রাইটেরিয়া সেট করে দিতে।
যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল সহ প্রায় ২৭টি দেশে রাষ্ট্রপতির ক্ষমা করার বিষয়টি আছে, তবে সেখানে আছে সুনির্দিষ্ট নীতিমালা। এছাড়া কে ক্ষমা পাচ্ছেন তা জনসমক্ষে তুলেও ধরা হয়। রাষ্ট্রপতি ক্ষমা করবেন তখনই যখন যেই ব্যক্তির সাজা হয়েছে ওনার আর বেশি দিন বাঁচবেন না। দ্বিতীয়ত দেখা যায় যে একটা রং ফাইন্ডিংসে তার সাজা হয়ে গেছে। যারা জীবিত থাকলে রাষ্ট্র উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সেই বিবেচনায় তাদেরকে ক্ষমা করে। এদিকে আদালতের রায়ে চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের জন্য সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চোটের আক্রমণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। যশোরের রেলবাজার ইজারাদার মীর সাদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার রাত 12:15টার দিকে রেলগেট এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরিবারের সদস্যরা জানান, সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানান, শহরের রেল বাজার নিয়ে কোন্দলে ঘটনা ঘটতে পারে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করেছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত 278 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি 13 জন শিক্ষককেও একই অভিযোগে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার মধ্যরাতে জাবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল 11টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভা শুরু হয়ে চলে দীর্ঘ 14 ঘণ্টাব্যাপী। অভিযুক্ত শিক্ষার্থীদের 3টি ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এগুলো হলো বর্তমান শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত, পরীক্ষা শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত ও সাবেক শিক্ষার্থীদের সনদ স্থগিত। এছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলমের পেনশন স্থগিত করা হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিশোরগঞ্জের নলকূপের পাওয়া যাচ্ছে না পানি। এতে সদর ও করিমগঞ্জ উপজেলায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এই দুই উপজেলা ছাড়াও 13 উপজেলাতেই কম বেশি দেখা যাচ্ছে পানি সংকট। রোজায় একটু পানির জন্য চরম ভোগান্তিতে পড়ছে জনগণ। রোমন চক্রবর্তী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামে যে কয়েকটি অগভীর নলকূপ ছিল, সবগুলোতেই পানি পাওয়া যাচ্ছে না। আগে চৈত্র মাসেও পানি পাওয়া গেলেও এবার ফাল্গুন মাসের শুরুতেই পানি নেই নলকূপে। রোজার এই সময়ে একটু খাবার পানি জোগাড় করতে হিমশিম অবস্থা তাদের। এবারে ফাল্গুন মাস আমার কলের মানে পানি নাই। 3 মাস হয়েছে কলটা দিছি, আমরা পানি খাইতে পারি নাই। পানি আনতেছি আইনা চলতেছি। সদর ও করিমগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামে পানির জন্য হাহাকার। সামর্থ্যবানরা সাবমার্সিবল পাম্প বসিয়ে পানির অভাব দূর করলেও বাদশাদে লোডশেডিং। আমাদের এলাকাটা পানির খুব সংকট। মোটর কল দিছি, তারপরে তো গভীর না, পানি কম আর পানি ময়লা আসে। গভর্নমেন্ট যদি এইটার যদি কোনো সুব্যবস্থা না নেয় তবে আমাদের গ্রাম এলাকা তীব্র পানি সংকট দেখা দিবে। বিশেষজ্ঞরা বলছেন, দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা ও পানির অপব্যবহার এর অন্যতম কারণ। যেভাবে পানি উঠানো হচ্ছে তাতে ভবিষ্যতে কিন্তু সেই স্তরগুলোতেও পানি না থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে যশোদলের বীরদামপাড়া গ্রামে। জনস্বাস্থ্য বিভাগ শহরের মতো পাম্প বসিয়ে পানি সরবরাহ দিচ্ছে কয়েকশো গ্রাহককে। সাপ্লাই লাইনটা আমাদের গ্রামে তাকাতে আমরা যে কি যে উপকৃত। সরকারিভাবে সাবমার্সিবল দেওয়া আছে, সাবমার্সিবলতে এই সাপ্লাই পানি হিসেবে ব্যবহার করা হইতাছে। সরকারের কাছে দোয়া করি যেন সরকার এরকম পদক্ষেপ আরো অন্য গ্রামেগুলা নিয়ে। নলকূপগুলোর ওই অবস্থার কথা জেনে আরো সাবমার্সিবল পাম্প বসানোর কথা জানায় জনস্বাস্থ্য কার্যালয়। লোকজনের মধ্যে সাবমার্সিবল পাম্পের খুব চাহিদা বেশি। সাবমার্সিবল পাম্প দিলে হয়তো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার।
ট্রাম্পের সাথে আলোচনা করে গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত 2 শতাধিক। ডক্টর ইউনূসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ রূপান্তরে বাংলাদেশ, বললেন জাতিসংঘের মুখপাত্র। ঈদ উপলক্ষে লক্কর ছক্কর বাসে চলছে রঙের প্রলেপ, ঈদযাত্রা নিয়ে আশঙ্কা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।